তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল থেকে শুরু করে রেসলমেনিয়া পর্যন্ত যে রোড টু রেসলমেনিয়ার টাইমটা রয়েছে, তার যে স্ম্যাকডাউন হবে, সেই স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল একটা পোস্টার রিলিজ করেছে। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তার পোস্টার। এখানে আমরা সোলো সিকোবা, কোডি রোডস, নায়া জ্যাক্স, টিফনি স্ট্র্যাটন, বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল আর এলে নাইটকে দেখতে পাচ্ছি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এখানে রোমান রেন্সকে আমরা দেখতে পাচ্ছি না। তবে এটা এখন আর্লি পোস্টার। আমার মনে হচ্ছে যে রয়্যাল রাম্বল হওয়ার পর এখানে রোমান রেন্সকে অ্যাড করে দেওয়া হবে। আর শুধুমাত্র রোমান রেন্স নয়, বরং আমরা হয়তো দ্য রককেও এখানে দেখতে পাবো, কারণ রোড টু রেসলমেনিয়াতে আমরা রকের হেভি অ্যাপিয়ারেন্স স্ম্যাকডাউনে দেখতে পাবো। এমনটাই তো আমরা জানি যে রক রেসলমেনিয়াতে থাকবে, আর রেসলমেনিয়াতে থাকবে যখন আমরা এই বছরে যেমন তার অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছি, পরের বছরে আমরা তার অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। আর এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ডাব্লিউডাব্লিউ তাদের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের অফিসিয়াল পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে সেই পোস্টারটা তো দারুণ দেখতে হয়েছে। তবে পরের সপ্তাহে হওয়ার পরে এই পোস্টারে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যেখানে ব্রনসন রিড আর সেথ রলিন্সকে অ্যাড করে দেওয়া হবে। কারণ এখন এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে সেথ রলিন্স যাবে রোমানের টিমে আর ব্রনসন রিড যাবে সোলো সিকোবার টিমে। তো কী হয়েছে যে পরের সপ্তাহে যে রটা হবে সেটাকে ডাব্লিউডাব্লিউ আগে থেকে টেপড করে রাখছে। এটা আমি কালকের ভিডিও আপলোড করার পর জানতে পারি যে পরের সপ্তাহে রটা টেপড হচ্ছে। তো এটা তো সাধারণত ডাব্লিউডাব্লিউ প্রিমিয়াম কোনো ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট থাকলে তখন করে থাকে, কারণ তখন প্রোডাকশানের কাছে অত টাইম থাকে না। কিন্তু এখন তো সেরকম কোনো সিন নেই, কিন্তু তার সত্ত্বেও ডাব্লিউডাব্লিউ পরের সপ্তাহে রটাকে টেপ কেন করছে সেটাই বোঝা একটু মুশকিল হয়ে গেছে। হতে পারে যে ডাব্লিউডাব্লিউ হয়তো তাদের সুপারস্টারদের একটা সপ্তাহ একটু ব্রেক দিতে চায়, একটু ওয়ার্কলোড কমাতে চায়, সেই জন্য হয়তো এটা করা হয়েছে। তবে এর পেছনে কোনো আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যাই হোক, টেপ করা হোক আর যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানে সেথ রলিন্সের ওপরে ব্লাড লাইন আর ব্রনসন রিড অ্যাট্যাক করার চেষ্টা করে, মানে ঘেরাও করেছিল। আর তখন আমরা জিমি উসো, জেউসো আর স্যামিজেনকে তাদেরকে সেথ রলিন্সকে সেভ করতে দেখতে পাই। তো এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে ব্লাড লাইনের মেম্বাররা সেথ রলিন্সকে অন্য ব্লাড লাইনের থেকে বাঁচাচ্ছে, ব্রনসন রিডের থেকে বাঁচাচ্ছে। তাই জন্য এখন তো এটা পুরোপুরি কনফার্ম যে সেথ রলিন্স যাই পারে হোক না কেন রোমানের টিমে চলে আসছে, আর ব্রনসন রিড অফিসিয়ালি এখন সোলোর টিমে জয়েন করেছে। তো পরের সপ্তাহে আমরা এই পোস্টারে একটা বড় চেঞ্জ দেখতে পেয়ে যাব। আর তাছাড়া আমরা রতে আরও বেশ কয়েকটা জিনিস দেখতে পেলাম, সেগুলোর ব্যাপারেও কথা বলা যাক। আমরা পরের রতে রিয়া রিপ্লিরও রিটার্ন দেখতে পাবো। রিয়া রিপ্লি এখানে ওমেন্স যে ওয়ার গেমসের ফেস টিমটা রয়েছে, বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল, নিওমি, ইয়োস্কাই, ওদের টিমের পঞ্চম মেম্বার হিসাবে জয়েন করবে। আর রিয়া রিপ্লিকে দেখতে পেলাম তার মুখে একটা গার্ড পরানো রয়েছে, নাক আর চোখ ঢাকা আছে, কারণ ওই চোখের ওপরে যে ইনজুরিটা হয়েছিল সেটার জন্য এই গার্ডটা পরানো হয়েছে। তো এখন রিয়া রিপ্লিও থাকবে ওয়ার গেমস ম্যাচে। আর ওইদিকে হিল যে ওমেন্সদের টিমটা রয়েছে ওয়ার গেমস ম্যাচে, সেখানে নায়া জ্যাক্স, টিফনি স্ট্র্যাটন, তারপর লিভ মর্গান, রাকেল রড্রিগেস আর সম্ভবত ক্যান্ডিসলারে থাকতে চলেছে। ম্যাচটা জবরদস্তি বুক করা হয়েছে, কিন্তু এখানে স্টার পাওয়ার যথেষ্ট ভালো রয়েছে আর ম্যাচটাও যথেষ্ট ভালো হবে। আর ইয়োস্কাইয়ের তো এটা একটানা 6 নম্বর ওয়ার গেমস ম্যাচ হতে চলেছে। আর আমরা সেমাস ভার্সেস ব্রনসন রিডের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটা সেমাস জিতে যাবে, কিন্তু ডিসকোয়ালিফিকেশানে। প্রথমে তো যখন দেখেছিলাম যে সেমাস জিতে গেছে খুশি হয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে ডিসকোয়ালিফিকেশানে সেমাস জিতেছে। তো এখানে টাইটেল চেঞ্জ তো হবে না, কিন্তু এর মানে এটা হলো যে ব্রন ব্রেকারকে যখন সেমাস ডিসকোয়ালিফিকেশানে হারিয়েছে, তার মানে সেমাস আর ব্রন ব্রেকারের রাইভালরি এখন কন্টিনিউ চলবে, আর সেমাস এর পরেও চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাবে। তো এটা একটা ভালো জিনিস দেখতে পেলাম। বা যদি সেমাসের সাথে ভালো কিছু হয় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। স্যামিজেন ব্রন ব্রেকারকে পিন করেছে, জেউসও ব্রন ব্রেকারকে পিন করেছে, তাহলে সেমাসই বা বাদ যাবে কেন? সেমাসও যদি ব্রন ব্রেকারকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো আমরা অনেক খুশি হব, কারণ সেমাসকে আমরা অনেক দিন ধরে একটা ভালো জায়গায় দেখতে চাইছি। ডাব্লিউডাব্লিউ সার্ভাইভার সিরিজের জন্য প্রথম যে ম্যাচটা অফিসিয়াল করেছে সেটা হচ্ছে গান্থার ভার্সেস ডেমন প্রিস্ট ফর দ্য ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এটা হচ্ছে তার অফিসিয়াল গ্রাফিক্স। আর এইখানে ভাবছিলাম যে হয়তো জাজমেন্টের কোনো রকম ইন্টারফেয়ার হবে না, ফিন ব্যালরের কোনো রকম ইন্টারফেয়ার হবে না, কিন্তু রতে আমরা একটা টিজ দেখতে পেলাম যাতে হয়তো এখানে ফিন ব্যালর আবার এসে কোনো একটা ঝামেলা পাকাতে পারে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পেলাম ব্যাক স্টেজেতে ডমিনিক মিস্টেরিও ফিন ব্যালরকে বলছে, এই শেষ কিছু সময় আমি তো তাও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটা লড়েছি, আমি তো তাও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কাছাকাছি যেতে পেরেছি, কিন্তু ফিন ব্যালর তো তার ধারে কাছেও যেতে পারেনি। ফিন ব্যালর কবে থেকে সেই ট্যাগ টিম ডিভিশনে পড়ে আছে, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ধারের কাছেও নেই। তো এটা শোনার পর ফিন ব্যালরের মুখের এক্সপ্রেশন একটু বদলে যায়। তো এমনটা হতে পারে যে ডেমন প্রিস্ট আর গান্থারের ম্যাচে আবার ফিন ব্যালর ইন্টারফেয়ার করলো, কারণ তারও চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি চাই। আর এর পরে গিয়ে আমরা একটা ট্রিপল থ্রেড ফিউড দেখতে পেলাম।
ডেমান প্রিস্ট, ফিন ব্যালার আর গান্তারের মধ্যে, এটা হয়তো হতে পারে। তবে আমি চাইবো যেন এখানে কোনো ইন্টারফারেন্স না হয়, ম্যাচটা ক্লিনভাবে হলেই ভালো হয়। কিন্তু একটা টিজ তো দেখতে পেলাম যে ফিন ব্যালার হয়তো আবার গিয়ে ডেমান প্রিস্টের পেছনে কাটি করবে। আর এখন একটা জিনিস পুরো অফিসিয়াল কনফার্ম হয়ে গেছে যে আমরা জানুয়ারি মাস থেকে স্ম্যাকডাউনও 3 ঘন্টা দেখতে পাবো। তো এটা তো খুবই ভালো জিনিস, আর একদিক দিয়ে খারাপ জিনিসও বলতে পারো, কারণ র আর স্ম্যাকডাউন দুটোই হয়ে যাবে 3 ঘন্টার। তো শো যদি ভালো হয় তাহলে তোমরা 3 ঘন্টা তো কখন কেটে যাবে বুঝতে পারবে না, হাসতে হাসতে তোমরা এনজয় করবে। কিন্তু শো যদি খারাপ হয় তাহলে এই 3 ঘন্টা কাটাতে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাবে, যেমন এখনকারের রগুলো দেখে হচ্ছে। কালকের র দেখতে গিয়ে তো আমার একেবারে চোখ দিয়ে জল এসে গেছিলো, ভাবছিলাম এটা কি হচ্ছে। কিন্তু ভাগ্য ভালো যে 2 ঘন্টা ছিল, 3 ঘন্টার হলে তো এটা সহ্য করা খুবই মুশকিল হয়ে যেত। তো এটাই হচ্ছে সমস্যা। যদি শো ভালো হয় পরের বছর থেকে তো আমাদের দেখতে খুবই মজা লাগবে, 3 ঘন্টা খুবই এনজয় করবো। আর যদি খারাপ হয় তাহলে ব্যাস ওই অবস্থাই হবে, ভোরবেলা উঠে আফসোস করতে হবে আমাদেরকে। আর আমাদের ডেডলি বয়েজের বুলি রে ডেডলি ডাব্লিউডাব্লিউর সাথে একটা লেজেন্ডস ডিল সাইন করে নিয়েছে, তাকে আমরা প্রায় অ্যাপিয়ারেন্স করতে দেখতে পাই এনএক্সটিতে আর ডাব্লিউডাব্লিউ শোতে। আর এখন যেহেতু কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে তাহলে এখন আমরা তাকে আরও বেশি করে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। আর তোমরা সকলে কম বেশি সুপারহিরো মুভিজ তো দেখেই থাকো, আমি তো মার্বেলের সুপারহিরো মুভিজ প্রত্যেকটাই দেখি। তো আমি জানি যে তোমাদের মধ্যে অনেকে আছে, তারাও অনেকে দেখে। তো ক্যাপ্টেন আমেরিকার একটা নতুন সিনেমা আসছে, যেটা হচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আর এখানে আমরা সেথ রলিন্সের একটা ছোটোখাটো রোল দেখতে পাচ্ছি। বেশ কিছু সময় আগে নিউজ এসেছিলো যে সেথ রলিন্সকে আমরা এই ক্যাপ্টেন আমেরিকা সিনেমাতে দেখতে পাবো। আর এখন ব্রেভ নিউ ওয়ার্ল্ড যে ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটা আছে, এর ট্রেলার রিলিজ হয়েছে, আর তাতে আমরা সেথ রলিন্সকে দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেথ রলিন্স। যা বুঝতে পারছি তাকে একটা আমেরিকান সোলজারের রোল দেওয়া হয়েছে, হয়তো ছোটোখাটো রোল, কিন্তু সেথ রলিন্সের একটা রোল তো রয়েছে। তো এটা এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো সেথ রলিন্সেরও হলিউডেতে ডেবিউ হয়ে গেল, তাও আবার ক্যাপ্টেন আমেরিকার সিনেমাতে। আর তোমরা নিশ্চয়ই এখন এটা ভাবছো যে সেথ রলিন্স কি ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউ ছেড়ে হলিউডে চলে যেতে পারে? তাহলে এর অ্যান্সার কিন্তু সেথ রলিন্স নিজেই দিয়ে দিয়েছে। সেথ রলিন্স বলেছে যে না, তার হলিউডে যাওয়ার কোনো প্ল্যান নেই। সে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে যাওয়ার পর সে ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে কোনো রকম একটা রোলে কাজ করতে যায়, যেমন ব্যাকস্টেজ প্রডিউসার বা তোমরা জেনারেল ম্যানেজারও বলতে পারো। সে নিক অল্ডিসের মতো জেনারেল ম্যানেজারও হয়ে যেতে পারে, সে ব্যাকস্টেজ প্রডিউসারও হয়ে যেতে পারে, জেসন জর্ডান আর রবার্ট রুডের মতো। তো সে সেথ রলিন্স হচ্ছে যে ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজেতেই কোনো একটা বড় পদে কাজ করতে চায়, আর ডাব্লিউডাব্লিউ তাকে সেই কাজটা দিয়েও দেবে, কারণ সেথ রলিন্সের কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, সে একজন গ্রেট রেসলার। আর সে যদি একটা ব্যাকস্টেজ প্রডিউসারের কাজ পায় তাহলে ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইন তো খুবই ইন্টারেস্টিং হতে পারে। আর আমরা কদিন আগেই দিলাম যে ব্যারন কর্বিনকে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, বা বলতে পারো ব্যারন কর্বিন নিজে থেকেই ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেছে। তো এইটার ব্যাপারে কার্ট অ্যাঙ্গেল কী বলে? কার্ট অ্যাঙ্গেল বলে যে আমার সাথে যে ব্যারন কর্বিনের ম্যাচটা রেসলম্যানিয়াতে হলো, যেখানে ব্যারন কর্বিন আমাকে হারালো, সেই ম্যাচটা পুরোপুরি বেকার হয়ে গেল, আর আমার স্যাক্রিফাইসটাই বৃথা হয়ে গেল। সাধারণত কী হয় যে ছোটোখাটো যে সমস্ত সুপারস্টার রয়েছে যেমন ব্যারন কর্বিন, তো তাদেরকে ওভার করার জন্য লেজেন্ডসদের কাছে তাদেরকে জেতানো হয়। তো এখানে সেটাই হয়েছিল। কার্ট অ্যাঙ্গেল একটা বড় লেজেন্ড, ব্যারন কর্বিন তাকে রেসলম্যানিয়াতে হারিয়ে রিটায়ার করেছিল, যার ফলে এখানে ব্যারন কর্বিনের অনেক বড় পুশ পাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে ব্যারন কর্বিন কার্ট অ্যাঙ্গেলকে হারানোর পর সে একটা জবার হয়ে যায়, পুশ তো কিছুই পায় না, উল্টে কার্ট অ্যাঙ্গেলের সাথে যে তার ম্যাচটা ছিল সেটা একটা ফালতু ম্যাচ হিসাবে গণ্য করা হয়। মানে আজও আমরা এটাকে একটা বেকার ম্যাচ বলেই থাকি। কার্ট অ্যাঙ্গেলেরও লস আর ব্যারন কর্বিনেরও লস। তো এখানে কার্ট অ্যাঙ্গেলের স্যাক্রিফাইসটা পুরোপুরি বেকার চলে যায়। শেষ পর্যন্ত যখন তাকে এত বাজেভাবে ইউজ করে ডাব্লিউডাব্লিউ থেকে চলেই যেতে হবে, তো কার্ট অ্যাঙ্গেলকে হারানোর কোনো মানেই হয় না। তো কার্ট অ্যাঙ্গেলের মতে তার স্যাক্রিফাইসটা পুরোপুরি বেকার হয়ে গেল। তো আর এটা একদম ঠিকই বলেছে, ব্যারন কর্বিন কার্ট অ্যাঙ্গেলকে হারিয়েছিল ঠিকই, আর তারপর যদি ডাব্লিউডাব্লিউ তাকে ভালোভাবে পুশ করতো হিল হিসাবে, তাহলে সে আজকের একটা অনেক বড় সুপারস্টার হতো। কিন্তু সে জবার হয়ে গেল, আর দিন দিন তার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো, আর শেষ পর্যন্ত সে নিজে থেকেই ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেল। এটা তো খুবই খারাপ। তুমি ডাব্লিউডাব্লিউর একটা এত বড় লেজেন্ড কার্ট অ্যাঙ্গেলকে তার রিটায়ারমেন্ট ম্যাচে হারালে, কিন্তু তোমার ভবিষ্যৎ কী হলো? কিছুই হলো না। আর এখানে ব্যারন কর্বিনকেও দোষ দিয়ে লাভ নেই, দোষ তো হচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে ইউজ করেনি, তাই তার সাথে আর ভালো কিছু হয়নি। আর আমাদের ফাইনাল বস দ্য রক এবারে একটা অনেক বড় অ্যাওয়ার্ড পেয়েছে, আর সেটা হচ্ছে এন্টারটেনার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে, আর সে হয়ে গেছে ম্যান অফ দ্য ইয়ার, মানে 2024 সালের ম্যান অফ দ্য ইয়ার। এটা GQ এর তরফ থেকে তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো রক কত বড় একটা পার্সোনালিটি। সে এন্টারটেনার তো বটেই, মানে রক যেখানে যাবে সে সেখানে এন্টারটেন করবে। আর রক এমন একজন ব্যক্তি যে সে যে ফিল্ডেই যাক না কেন সেখানেই সে টপ করবে। আর ডাব্লিউডাব্লিউতেই দেখে নাও রকের কারিশমা, রকের ফ্যান ফলোয়িং কত বেশি। আর তাছাড়া হলিউডে তো সে অনেক বড় একজন স্টার, আর বলতে পারো হলিউডের 1 নম্বর সে অ্যাক্টারও বটে।
আর এইডব্লিউ কোম্পানির মালিক টনি খানকে জিজ্ঞেস করা হয় সে কি কখনো রেসলিং রিংয়ে ডেবিউ করবে বা রেসলিং ম্যাচ লড়বে, তো এটা তাকে জিজ্ঞেস করা হয় কারণ হচ্ছে আমরা জানি যে ভিন্স ম্যাকম্যান হচ্ছে ডাব্লিউডব্লিউ কোম্পানির মালিক, এককালে তো ছিল। আর সে ডাব্লিউডব্লিউ স্টোরি লাইনে কীভাবে ইনভলভ হতো, সে অনেক ম্যাচও রেসেল করেছে যখন সে জুয়ান ছিল। আর মানে সে স্টোরি লাইনকে ইন্টারেস্টিং করার জন্য আর ফ্যান্সদের এন্টারটেন করার জন্য সে নিজেকে অনেকবার স্যাক্রিফাইস করেছে। শুধু ম্যাচ লড়েনি, বরং সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্পটে পার্টিসিপেটও করেছে, মাথা ফেটে গেছে, রক্ত বেরিয়েছে, আর অনেক খতরনাক স্টোরি লাইনও সে দিয়েছে। তো এটা তো ভিন্স ম্যাকম্যানের বলতে পারো ডেডিকেশান, যদিও সে চরিত্রের দিক দিয়ে তো খুবই খারাপ, তো সেগুলো আর না বলাই ভালো। তো এবারে প্রশ্ন হচ্ছে যে টনি খান কি সেরকম কিছু করার প্ল্যান আছে? তো টনি খান বলে যে না, আমার এইসব করার কোনো প্ল্যান নেই, আমি লড়তে পারবো না, আমার চেহারা সেরকম নয়, আর আমার কোম্পানিতে অনেক রেসলার রয়েছে, তারাই বরঞ্চ লড়ুক, আমি এসব থেকে দূরেই থাকি। তো আপাতত এখন টনি খানের ভিন্স ম্যাকম্যানের মতো রেসলিং জগতে পদার্পণ করার কোনো রকম প্ল্যান নেই। আর এরপরে একটু কেভিন ওভেন্সের ব্যাপারে কথা বলা যাক। কেভিন ওভেন্স তো এখন আপাতত হিল, কিন্তু কেভিন ওভেন্সের অবস্থাটা দেখে মনে হচ্ছে সে যে পরিস্থিতির শিকার, সে যা করছে ঠিকই করছে, মানে হিল হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এমনটা মনে হচ্ছে যে কেভিন ওভেন্সের সাথে তো খুবই খারাপ হয়েছে। কারণ তোমরা একবার দেখো, কেভিন ওভেন্সের সাথে রোমান রেন্সের বহুত ঝামেলা, কেভিন ওভেন্স অনেকবার রোমান রেন্সকে প্রায় হারিয়েও দিয়েছিল, কিন্তু রোমান রেন্সের জ্ঞাতি গোষ্ঠীর লোকের জন্য সেটা সম্ভব হয় না। তো কী হয় যে প্রথমে তো কোডি রোডস আর কেভিন ওভেন্সের কথা অমান্য করে রোমানের সাথে টিম আপ করে নেয়, এর ফলে কেভিন ওভেন্স কোডির উপর টার্ন করে যায়। তারপরে সেই কোডিকেই র্যান্ডি অর্টন সাপোর্ট করে, কেভিন ওভেন্সের এত ভালো বন্ধু, তো তারপর সে র্যান্ডি অর্টনের উপরেও টার্ন করে যায়। আর এখন দেখছি যে স্যামি জেনও চলে গেছে রোমানের দলে। তো কেভিন ওভেন্সের একবার মানসিক অবস্থাটা ভেবে দেখো কী অবস্থা হয়েছে কেভিন ওভেন্সের। তো কেভিন ওভেন্স যে একটা হিল ঠিক আছে, কিন্তু কেভিন ওভেন্সের সাথে যেগুলো হচ্ছে সেগুলো তো খুব একটা ভালো জিনিস নয়। তো একদিক দিয়ে দেখতে গেলে আমরা কেভিন ওভেন্স একজন হিল হওয়া সত্ত্বেও কিন্তু কেভিন ওভেন্সকে ভুল বলতে পারি না, তার সাথে যা হয়েছে তার এমনটা করাই স্বাভাবিক। তার যত বন্ধু ছিল সেই বন্ধুগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে, সে একেবারে একা হয়ে পড়েছে। তো চলো গাইজ, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডব্লিউর একটা নিউজ ভিডিও নিয়ে।